ছোট পর্দা বা মডেলিং জগতে বিজ্ঞাপনের সুদর্শন অভিনেতা, লম্বা হাইটের মানুষ এবং জনপ্রিয় একজন মানুষ, যাকে দেখার জন্য আমরা টিভি পর্দার সামনে বসে থাকতাম, তিনি মনির খান শিমুল। আসলে এখন এই সময়টা শিমুলের, কারণ তিনি আবার এসেছেন, আবার কাজ করছেন, সব দিকে উনি প্রতিভা স্বাক্ষর রাখছেন, এখনও তিনি কাজ করে যাচ্ছেন দুর্দান্ত গতিতে। এখন কি নিয়ে ব্যস্ততা একটু জানতে চাচ্ছি শিমুল ভাই। দেনা পাওনা, মানে আমরা কার কাছে দেনা আছে, কার কাছে পাওনা আছে? হ্যাঁ, দেনা আছে আমার দর্শকের কাছে, আর দর্শকেরও আমার কাছে অনেক পাওনা জমে গেছে গত 12-14 বছরে, অথবা আমার পুরো কেরিয়ারেই। আজকে দেনা পাওনা, আমি জীবনে আমার প্রথমে 26 পর্বের উপরে কোনোদিন আমি কোনো সিরিয়ালে কাজ করি নাই। আজকে দীপ্ত টিভিতে 7 বছর, 7.5 বছর, আমি এই 7.5 বছরে হওয়ার আগে আমি আসিও নাই, কারণ এটা ন্যাচারালি আপনারা বলেন যে আমি আসলে কন্টিনিউয়াসলি কাজ করি না। আসলে করেছি একবার, এটা আমার থার্ড, অ্যাকচুয়ালি এটা থার্ড ইনিংস, এটা সেকেন্ড ইনিংস পার হয়ে থার্ড ইনিংস। সো কাজ করতে চাই বলতে আমার হয়েছে কি যে আমি তো বাইরে কাজ করি, ওই যে আমার ছেলে 420 ছেলে পেছনে এসে দাঁড়াচ্ছে, তো আমি তো কাজ করতে চাই, কিন্তু ঝামেলাটা কি হয় যে এনভায়রনমেন্টটা লাগে আমাদের, মানে যেটা আমরা দেখেছি যে একটা কাজ হয়ে ওঠার জন্যে অনেক বেশি টাকা, অনেক বেশি দরকার নেই। আর আমরা হচ্ছে স্বশিক্ষিত কাইন্ড অফ, আমাদের ইনস্টিটিউশনালি আসলে পড়াশোনা করি নাই, তো এই সাবজেক্টে আমরা বাইরে যে অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করেছি সেটার অ্যাপ্লিকেশন এখানে করার চেষ্টা করেছি কমন সেন্স দিয়ে। এবং আমরা পরম্পরায় শিখেছি যে একজন সিনিয়র, ধরেন আমি থিয়েটার যখন করেছি তখন আমার সামনে ছিলেন কে, ভয়েসে কেরামত মাওলা, অনেক অ্যাক্টিংয়ে সেই আমার কাছে জায়গা থেকে ভাল লাগতো, বা আমার কাছে আলী জাকের, হ্যাঁ, ওই পাশে শম্ভু মিত্র, গিরিশ কার্নাড, হ্যাঁ, মানে স্যার লরেন্স অলিভিয়ার, এটা আমাদের সামনে ছিল। সো আমরা ওদের কাছ থেকে পরম্পরায় শিখেছি। সো সেটার কারণে আমরা আমাদের সিনিয়ররা সবসময় আমাদেরকে শেখানো মেন্টালিটি ছিল, আর আমরা জুনিয়ররা সারাক্ষণ পেতে থাকতাম যে কি বলে, কি শোনে। একটা সিনিয়র মানে ওপরের, পেছনের এবং সামনের, আধুনিকতা এবং পেছনের অভিজ্ঞতা দুটো একটা সম্মিলন ঘটানোর প্রচেষ্টা ছিল। এটা একটু ভেঙে যাওয়ার কারণে ধরেন আমি শুধুমাত্র না, আমরা যে জেনারেশনে অনেকেই আর কাজ করে না। তারপরে আগে যে সোনালী সময় ছিল, আপনি ওটাকে সোনালী সময় রাখতে চান, এখনকার সময়টাকে আপনি মনে করতে চান একটু পিছিয়ে রাখতে চান কি? না 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 না, অবশ্যই না। এখনকার সময় তো ওটা যদি সোনালী সময় হয়, ওই সময় তো প্রযুক্তি ছিল না, তাহলে তো এখন তো প্ল্যাটিনামের সময়, হীরার সময় হওয়া উচিত এবং বিশ্বাস করি হবে। আমি একবার বলেছিলাম ওই বেশ কিছুদিন আগে যে এরা হলিউডে যাবে, মনে আছে আপনার? এটা অনেক হাসাহাসি হয়েছিল। আমি বলেছিলাম, একবার কথাটা আরেকবার স্পষ্ট করে বলি, যে আমি অনেক ছোটোবেলা থেকে ব্যবসা করি, 19 বছর বয়স থেকে, এখনও ব্যবসাই করি আমি, এটা পার্ট টাইম জব আমার, মানে যদি করিও। আমি একটা জিনিস বুঝি যে ডিফারেন্ট সেক্টর আছে না, সারা পৃথিবীতে ঘুরেছি, এখানে সেখানে গেছি, একজন ব্যবসায়ীর চোখ দিয়ে দেখেছি, একজন শিল্পীর চোখ দিয়ে দেখেছি, একজন প্রডিউসারের চোখ দিয়ে দেখেছি, একজন অভিনেতার চোখ দিয়ে দেখেছি, একজন দর্শকের চোখ দিয়ে দেখেছি। তো সারা পৃথিবীতে দেয়ার নো বিজনেস লাইক শো বিজনেস। সারা পৃথিবীর সমস্ত রিচ লোকেরা শো বিজনেসে ইনভেস্ট করে, এবং সেখান থেকে তার একটা চ্যানেল থাকে, তার ইস্যু থাকে। তো তারা, আমার বাবা যখন ওই সেই পাকিস্তান আমল বা বাংলাদেশের প্রথম দিকে ওনারা যখন ছবির জন্য টাকা দিয়েছেন, ডোনেশন করেছেন, তখন বাবাকে জিজ্ঞেস করলে বলতাম যে আমি যখন অভিনয় করতে আসলাম, তখন বাবা যখন বললেন যে তুমি কেন যাচ্ছ বা কনফ্লিক্ট করলেন, তখন আমি বললাম যে আপনি তো আনন্দমোহন কলেজে সেই সিরাজউদ্দৌলা পাঠ করেছেন, আপনি ঢালি চাচা, হ্যাঁ, আপনার বন্ধু ছিল, আমার পার্টনার ছিল, এই ঢালি না, সিনিয়র ঢালি, মানে অঞ্জনা আপার যে শ্বশুর, সো আপনার বিজনেস পার্টনার ছিল, দিলারাজ আন্টি, উনি খুব ভালো করে চেনেন আব্বাকে। তো আমি জিজ্ঞেস করেছি তাহলে আমাকে কেন আপনি বাধা দিচ্ছেন? বলছে যে ওই সময়টায় আমাদের ছিল কমিটমেন্ট, আমরা না করলে আমাদের প্রেস্টিজ ছিল না, যে এলিট পিপল বা যারা শিক্ষিত লোকজন, যারা কনসিয়াস লোকজন, যারা একটু ধনী, তারা যদি আসলে এই শিল্প সংস্কৃতির ভিতরে যদি করে, শুধুমাত্র সিনেমা না, আমরা অনেক কিছুতেই ডোনেট করেছি, সিনেমাতে করেছি, বিকজ দ্যাট ওয়াজ লর্ডস গেইন। আর তোদের ওই এখন হচ্ছে দ্য বেগার্স ওয়াক, মাঝখানের সময়টা যেটা গেছে, দ্যাট বেগার্স ওয়াক। লর্ডও হাঁটে আভিজাত্য নিয়ে, আর ফকিরও হাঁটে। তো বাবা বলতো যে তারা ছিল লর্ডস। আমি না সব সময় ভেবেছি যে আমি যা কিছুই করি, আমার যদি কোনো দিন ইন্টেলেক্ট হয়, পাওয়ার হয়, আমি যদি শিক্ষা টিক্ষা করতে পারি, তখন আমি ওই লর্ডস গেমটা ফিরিয়ে আনতে চাই। কারণ হলিউডে বলেন, সেখানে বলেন, দেয়ার ইজ নো বিজনেস লাইক শো বিজনেস। আজকে যদি ধরেন বসুন্ধরা স্পোর্টসে লগ্নি করেছে, আজকে দেখছেন স্পোর্টসে, আজকে সাধারণ সম্পাদক কিন্তু আমাদের বসুন্ধরার যে, তো স্পোর্টসে কিন্তু উন্নতি হচ্ছে। আজকে ফোর্টিস গ্রুপ, হ্যাঁ, সো ওরা ইনভেস্ট করছে, আজকে ইউনাইটেড গ্রুপ ওরা ইনভেস্ট করছে, এখান থেকে স্পোর্টসটাই হচ্ছে। শহর ভিত্তিক হলেও এখান থেকে কিন্তু লোকজন উঠে যাচ্ছে, এবং কালেক্ট করার জন্য
গ্রামে যাচ্ছে। ঠিক সেইভাবে এই বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা যেমন আমি যাদের অনেক বছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডারশিপ ছিলাম, শালম আঙ্কেল, তারপরে মানে ওনারা তো চ্যানেল করেছেন, স্পোর্টসে করছেন, ওনারা যদি একটা ছবি প্রডিউস করেন তাহলে ওনার কাছে 10 কোটি 100 কোটি টাকা কোনো ব্যাপার না। আর উনি, আমরা যখন ছবিটা নিয়ে যাব, কে বানিয়েছে সেটা দেখার ব্যাপার না, কেমন বানিয়েছে এবং কারা ছিল সেটা দেখার ব্যাপার। তো ওনারা কিন্তু ইন্টারন্যাশনালি ইনভেস্ট করতে পারেন। যেমন আপনি জানেন যে মোশাররফ আঙ্কেলের ছেলে কিন্তু হচ্ছে আমাদের এই সিনেপ্লেক্সের। সো এদেরকে আসতে হবে। আমার মনে হয় যে ওই সময়টা আপনি যেটা বললেন, আমি ছোট করে বলতে চাই না, ওই সময়টা আসছে। একটা ট্রানজিশনে ছিলাম আমরা, খুবই ছ্যাঁচড়া একটা সময়ের মধ্যে দিয়ে গেছি, খুবই একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে গেছি সিনেমা এবং নাটক। এখনও যে আলোকিত হয়ে গেছে তা না, কিন্তু আমরা যেখানে যাব, আমি তো দেখতে পাই আমি দেখতে পাই ফিউচারটা। তো আমি যেখানে যাব, বাংলাদেশ অবশ্যই একটা সময়ে, খুব অল্প সময়ের ভেতরেই রেভলিউশনটা শুরু হয়ে গেছে। আমরা এই সাবকন্টিনেন্টে অনেকটা বড় একটা ফ্যাক্টর হব। আর গ্লোবালাইজেশন হয়ে গেছে বলে হলিউডে যাওয়া তো আমাদের জন্য কোনো ব্যাপার না, আগে ব্যাপার ছিল। তো এখন আমার কাছে যদি 60 কোটি টাকা থাকে, আমি যদি 120 কোটি টাকা দাম একটা ছবি বানাই, সেটা নিয়ে আমি হলিউডে গেলে আমি যদি কনফিডেন্ট থাকি, জিনিসটা যদি হয়, আমার বিদ্যা, বুদ্ধি, রুচি, বাস্তবতা সব কিছু মিলে যদি হয়, তাহলে অবশ্যই সেটা একটা ফ্যাক্টর হবে এবং আমার বাংলাদেশের ছবি। এইটার জন্য একটু বেঁচে থাকতে চাই, যেই ইসের জন্য সারাটা জীবন আসলে 30টা বছর আমি দিয়ে দিয়েছি। আমি পেয়েছি, অনেক পেয়েছি, আমার অনেক। আপনার ওই স্মৃতিটা জানতে চাই, যখন আপনার পল্লব ছিল, শিমুল, ফয়সাল এবং আপনাদের সময় তানিয়া আহমেদ এবং আপনাদের একটা সুইটি, বিজরি, অনেকে ছিল, অনেকে সেই মানে বিজ্ঞাপন জগতের একটা বিষয়। আমাদের বিজ্ঞাপনে ছিল, আমি বলি কে একদম সিনিয়র মোস্ট হচ্ছে ফ্যাশনে মৌ ছিল, তুপা আছে না, তুপার বড় বোন ছিল মৌ, আমাদের মৌ তো আর জুনিয়র। কিন্তু এখানে সিনিয়র মোস্ট ফ্যাশনে তুপা তো নাই, নোবেল, শাহরিয়ার আর মৌ সবচেয়ে সিনিয়র ফ্যাশনে। আর প্রোডাক্ট মডেলে আমি তো আসলে ফ্যাশন মডেলিং করি নাই, প্রোডাক্ট মডেলে আমি, নোবেল, পল্লব, তারপরে ফয়সাল, তারপরে সাব্বির, আর এদিকে হচ্ছে মৌ, সবার সিনিয়র, একদম মৌ আমারও সিনিয়র মানে স্ক্রিনে। তো মৌ, তারপরে হচ্ছে আসলো সুইটি তানিয়া একসাথে, তারপরে সুমি আসলো, হ্যাঁ আরও ইয়ে ছিল। ওটা হচ্ছে মৌয়ের কাজিন, ও হচ্ছে মৌয়ের ছোটো বোন, ও অনেক ছোটো ছিল, অনেক ছোটো আসলে। আমরা যখন মৌয়ের এখানে যেতাম 92, 93, 94 যখন মোদের বাসায় যেতাম তখন ও একদম পিচ্ছি। ওই যে ও যখন বার্জার করে ক্লাস 9-এ পড়ে ম্যান, হ্যাঁ। সো ও ছিল, ও একটা খুবই প্রমিনেন্ট আসলে। অনেক এর মধ্যেও ছিল, হয়তো মনে করতে পারি না, অল্প অল্প কাজ করেছে। এবং বিশ্বাস করেন, আমি যদি 5 বছরের কাজ না করি, আপনারা কেউ আমার কথা মনে থাকবে না, স্বাভাবিক। উত্তম কুমারকেও ভুলে যাবে, এটা স্বাভাবিক। তো আমি মোমেন্টারি বাঁচি। আপনি এখন আমি সে কথা বলছি, এটা আমার অ্যাচিভমেন্ট। আমি অমরত্ব চাই না, বা আমি অমর হতে চাই না। আমি এখন যেটা করছি সেটা সৎভাবে করতে চাই, রুচি নিয়ে করতে চাই, দিল দিয়ে করতে চাই, আনন্দ নিয়ে করতে চাই। এই এত কিছু নিয়ে করলেই না, যে কোনো কিছু আপনি করেন সেটা কল্যাণের দিকে যাবে, এবং কল্যাণের পথে করতে চাই। আজকে দেনা পাও না, আমি জীবনে আমার প্রথমে 26 পর্বের উপরে কোনোদিন আমি কোনো সিরিয়ালে কাজ করি নাই। আজকে দীপ্ত টিভিতে 7 বছর, 7.5 বছর, আমি এই 7.5 বছরে হওয়ার আগে আমি আসিও নাই। মানে আমি বলতাম একটা সময়, যখন প্রথম থেকে মেগা সিরিয়াল শুরু হয়েছে, আমি বলি এটা করবে বিগিনাররা আর যারা একটু অবসরের দিকে যাবে তারা, কারণ তাদের দুজনেই সময় বেশি থাকে। এরা রুচি দিয়ে কাজ করে আর নতুনরা শেখার জন্য কাজ করে। আর অনেক দিন ধরে কাজ করছিলাম না, তো করতে ইচ্ছা করছিল, তো মাঝে মধ্যে যেটা করতাম, গিয়ে দেখতাম কি আমি পারি, কিন্তু ওটা হয় নাই। মানে চর্চার একটা ব্যাপার আছে না, অনেকদিন পরে ব্যাডমিন্টন খেলতে গেলে যেটা হয়, লাগে না টেবিল টেনিস খেলতে গেলে। হ্যাঁ, আমি সবচেয়ে ভালো খেলতাম হচ্ছে টেবিল টেনিস। শিমুল ভাই, এখনকার শিল্পীদের নিয়ে আপনার বক্তব্যটা কি? এখনকার শিল্পীদের নিয়ে আপনার বক্তব্যটা একটু বলবেন, যে এখন রাতারাতি যারা ভাইরাল হয়ে যাচ্ছে, তারকা হয়ে যাচ্ছে, আসলে তারকা? আপনার কাছে কি মনে হয়, তারা কি তারকা? অবশ্যই তারকা। এখন তারকা হচ্ছে আপনার, আচ্ছা আমরা নাটকে তারকা বানাই না, স্টার্স, ওটা তো ন্যাচারাল স্টার অনেক দিন থাকে। তো স্টার যদি দেখা যায় চকচক করে, কিন্তু যদি আর্টিফিশিয়াল হয় সেটা থাকবে না। তো স্টার তো দুইটাই। আপনি কি অবশ্যই যারা ভাইরাল হয়েছে বিভিন্নভাবে, কারণ এখন ট্রেন্ডটাই হচ্ছে ভাইরাল হওয়ার। মানে আমরা যে জিনিসগুলো লুকিয়ে রাখতাম, আগে করতাম না, লজ্জা লাগতো, সেগুলো তারা খুঁজে খুঁজে বের করছে। কয়েকদিন পর ন্যাংটা হয়ে হাঁটছে লোকজন, ভাইরাল হচ্ছে। সো এটা থাকবেই বেশি দিন। বাংলাদেশের ন্যাংটা শিল্পী কতদিন ছিল? এবং আমি জানি একজন মানুষের কথা বলি, সে খুব ভাইরাল, সে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, জামাকাপড় দেখায়, কিন্তু আপনি বিশ্বাস করেন এই লোকটা বের হয়ে আসবে, এটা কিন্তু তার একটা স্ট্র্যাটেজি, যে সে আসলে এর চেয়েও বেশি বুদ্ধিমান, কিন্তু সে একটু বোকা সে যে দেখেছে যে বোকা সাজলে বেশি ভিউ পাওয়া যায়, সে করছে। এই লোকটা বের হয়ে আসবে। আমি লোকের ব্যাপারে একটা কথা বলেছিলাম, সেটা নিয়ে আবার অনেকে বলেছে বের হয়ে আসবে। কিন্তু আমি বুদ্ধি দিয়ে এরকম ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে পারি, অনেক ভাইরাল হবে, এবং অনেকেই পারে, আমি না শুধু, অনেকেই পারে। কিন্তু আমার এথিক্স আছে,
আমি দর্শককে ঠকাবো না, আমি এমন কিছু সোসাইটিতে জেনারেট করব না যেটা কিনা নেগেটিভ, কারণ নেগেটিভ কাজে পয়সা বেশি। আপনি যদি এখন ড্রাগ স্মাগলিং করেন আপনার পয়সা সবচেয়ে বেশি, দেখবেন আপনি যত নেগেটিভ কাজ সহজে তত বেশি আর্ন করা যায়। তো যুগটা তো এখন এই সময়টা মানে সামনে ওই সময়টা থাকবে সেটা বলছি না, কিন্তু এখন যে সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি সেটা আপনি বলতে পারেন এটা নেগেটিভিটির ট্রানজিশন। আমরা এখন দেখবেন পজিটিভিটির দিকে যাচ্ছি। আমি একটা কি করে দিলাম, সব কিছু একটু 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 করে এখন পজিটিভ হবে। Thank you. যারা এখন আপনি যারা বলবেন আর্টিস্ট, এরাই তো ধারণ করবে সেটাকে। যখন ছোট থাকে কোনো একটা তার তো অ্যাবিলিটি থাকে না, সে লাফালাফি করে এদিক সেদিক যায়। যে যত বড় হয়ে ওঠে, গাছটা যত বড় হয়ে ওঠে, যত ফল হয়। আজকে আমি যে ডিসিশন নেবো সেটা যদি আজকে আমার এই যে ছেলের চরিত্র যে করছে, হ্যাঁ ইরফানের চরিত্র, তনয় যদি নিয়ে ফেলে, এটা কি প্র্যাকটিক্যাল? ও তো ভুল করবেই কিছু। আবার ও যে ভুল করবে, আমার বয়স তো হয়ে গেছে, আমি ওকে ক্ষমা করবো, ও ক্ষমা চাইবে, এটাই তো আমাদের ছিল। ফরিদি ভাই আমি কত বেয়াদবি করেছি, কত মজা করেছি, ওইটা দরকার। আমরা ওই স্মৃতি নিয়ে থাকতে চাই। খালি এটা বললেন না না, অবশ্যই আমরা স্মৃতি নিয়ে যে ভালোবাসা, সিনিয়ররা আপনারা জুনিয়রদের কি ভাবেন, আরে ভাই জুনিয়র তো আমার, আমি যদি কাণ্ড, ওই জুনিয়র হলো পাতা বা ডাল, কালকেও কাণ্ড হবে, তো জুনিয়র আমি কি আলাদা নাকি? অবশ্যই অবশ্যই। সবাই আমার ভাই। কিছু দুষ্ট ভাই আছে, কিছু শান্ত ভাই আছে, কিছু আমার মতো বাচাল ভাই আছে, কিছু চুপচাপ ভাই আছে, সবই আমার ভাই। আপনারাও ভাই। অবশ্যই আমাদের ভাই, অবশ্যই আজীবন এরকম থাকুক, অমলিন থাকুক। থ্যাংক ইউ।